তো গত দিনগুলোর আলোচনায় আমরা কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব তরল পদার্থের তাপীয় প্রসারণ নিয়ে। এখন প্রথমেই আমাদের একটা বিষয় জানা আছে যে তরলকে আমরা যে পাত্রে রাখি তরল তারই আকার নেয়। কাজেই তরলের শুধুমাত্র আয়তন আছে, এর দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বলে কিন্তু কিছু নেই। তাই তরল পদার্থের ক্ষেত্রে তাপীয় প্রসারণ যদি আমাদের বিবেচনা করতে হয় তাহলে শুধুমাত্র তরলের আয়তন প্রসারণই আসবে, দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ কিন্তু এখানে অর্থহীন। তাহলে তরল পদার্থের তাপীয় প্রসারণে শুধুমাত্র আমরা তরল পদার্থের আয়তন প্রসারণ নিয়ে আলোচনা করব। এখন দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতাগুলো, সেখানে আমরা তরলের আয়তন প্রসারণ লক্ষ্য করেছি। যেমন তাপ প্রয়োগে তরল ধাতু পারদের আয়তন প্রসারণ আমরা থার্মোমিটারে এটা লক্ষ্য করেছি। আবার কোনো একটা পাত্রে জল নিয়ে যদি সেটাকে উত্তপ্ত করা হয় তাহলে খানিকক্ষণ পর আমরা দেখতে পাই যে পাত্রে জলতলের উচ্চতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, জলের আয়তন প্রসারিত হয়েছে, তাই জলের তলের উচ্চতা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। সুতরাং এগুলো হচ্ছে গিয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা বা উদাহরণ যেগুলো তরলের আয়তন প্রসারণকে নির্দেশ করে থাকে। এখন তরলের প্রসারণের ক্ষেত্রে একটি বিশেষ ঘটনা লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে গিয়ে তরলের প্রসারণ ঘটাতে গেলে তরলকে একটা পাত্রে নিয়ে তাপ প্রয়োগ করতে হয়। এখন তরল পদার্থে তাপ প্রয়োগের পাশাপাশি সেই পাত্রটিও উত্তপ্ত হয় তাপ প্রয়োগের জন্য, ফলে সেক্ষেত্রে পাত্রের প্রসারণও কিন্তু হয়। তাই তরলের প্রসারণে পাত্রের প্রসারণও কিন্তু ঢুকে থাকে। কাজেই তরলের আমরা যে প্রকৃত প্রসারণ পাই, যেটাকে আমরা তরলের প্রসারণ বলে ভাবি, সেখানে কিন্তু পাত্রের প্রসারণও ঢুকে আছে। এখন এই পাত্রের প্রসারণকে যদি আমি উপেক্ষা করি তাহলে যে প্রসারণটা আমরা পাবো সেইটি হচ্ছে গিয়ে তরলের আপাত প্রসারণ। এবং এই আপাত প্রসারণ আর এই পাত্রের প্রসারণ, এই দুটোকে যোগ করলে আমরা যেটা দেখতে পাই বলবো না, যেটা পাই সেটি হচ্ছে গিয়ে তরলের প্রকৃত প্রসারণ। একটা পরীক্ষা দিয়ে এটি বেশ ভালো করে বোঝা যাবে। মনে করলাম এখানে একটা কাঁচের গোলতল ফ্লাক্স আছে। তো প্রথম অবস্থায় গোলতল ফ্লাক্সে এখানে একটা সরু নলকে কর্কের ছিপি দিয়ে এই গোলতল ফ্লাক্সে আটকানো আছে। এখন এই গোলতল ফ্লাক্সে কী নেওয়া আছে? রঙিন জল নেওয়া আছে এবং এর গায়ে একটা স্কেল ফিট করে দেওয়া আছে। তাহলে প্রথম অবস্থায় যখন রঙিন জল এই কাঁচের পাত্রে ছিল তখন সেটি এ দাগ অবধি ছিল। এইবার করা হলো কি, এই কাঁচের গোলতল ফ্লাক্সটিকে অপর একটি ধাতব পাত্রে গরম জল নিয়ে সেখানে ডুবিয়ে দেওয়া হলো। দুটো ঘটনা লক্ষ্য করা যাবে। গরম জলে ডোবানোর সঙ্গে সঙ্গেই প্রথমে লক্ষ্য করা যাবে যে রঙিন জল এ থেকে বি দাগ অবধি খুব অল্প সময়ের জন্য নেমে এসে তারপর বি থেকে সি দাগ অবধি রঙিন জল উঠে এলো। তাহলে প্রথম ঘটনা হচ্ছে গিয়ে এ থেকে বিতে নেমে যাওয়া রঙিন জল, তারপর রঙিন জল বি থেকে সি দাগ অবধি পৌঁছে যাওয়া। এখন এই দুটো ঘটনার ব্যাখ্যা স্বরূপ যেটি বলা হবে সেটি হচ্ছে কি এরকম। প্রথমে যখন গোলতল ফ্লাক্সটিকে ধাতব পাত্রের গরম জলে ডোবানো হয় তখন প্রথমেই এই গরম জলের তাপ পায় এই কাঁচের গোলতল ফ্লাক্সটি, ফলে কাঁচের এই যে পাত্রটি নেওয়া হয়েছে সেই পাত্রটির প্রসারণ ঘটে। এখন কাঁচ তাপের কুপরিবাহী, তাই প্রথমেই তাপ কিন্তু কাঁচে পরিবাহিত হয়, কাঁচের মধ্যে যায়, কিন্তু কাঁচ থেকে সেই তাপ রঙিন জলে যেতে পারে না, যেহেতু কাঁচ তাপের কুপরিবাহী। ফলে প্রাথমিকভাবে তাপের কারণে কাঁচের পাত্রটির প্রসারণ ঘটে। তাহলে রঙিন জল এ দাগ অবধি নেওয়া থাকে। এখন কাঁচের পাত্রটির প্রসারণের জন্য এই রঙিন জল কী হবে? এ থেকে বি দাগ অবধি নেমে যাবে। তাই প্রথমে আমরা এ থেকে বি দাগ অবধি রঙিন জলকে নেমে যেতে দেখি। সুতরাং এ থেকে বি দাগ পর্যন্ত আমরা যে ঘটনাটি পাই সেটি হচ্ছে গিয়ে ফ্লাক্সের বা এই কাঁচের পাত্রটির আয়তন প্রসারণ। এরপর ওই তাপ রঙিন জলের মধ্যে সঞ্চারিত হতে থাকে, ফলে তখন জল অর্থাৎ তরল পদার্থের প্রসারণ ঘটতে থাকে এবং এই প্রসারণ
অনেক বেশি পাত্রের তুলনায়, ফলে তখন বি থেকে এ দাগ ছাড়িয়ে সেটি সি দাগে গিয়ে পৌঁছায়, রঙিন জল তখন সি দাগে গিয়ে পৌঁছায়। এখন আমরা প্রাথমিকভাবে কী লক্ষ্য করি? আমরা লক্ষ্য করি যে যখন এই কাঁচের গোলতল ফ্লাস্কটিকে রঙিন জলওয়ালা কাঁচের গোলতল ফ্লাস্কটিকে যখন গরম জলের মধ্যে ডোবানো হয়, তখন আমরা শুধুমাত্র এ থেকে সি দাগ অবধি রঙিন জলের ওঠাটাই দেখতে পাই। যেহেতু এ থেকে বি দাগ পর্যন্ত ঘটনাটি খুব অল্প সময়ের জন্য ঘটে, তাই আপাতভাবে আমাদের এ থেকে সি দাগ অবধি রঙিন জলের ওঠাটাই নজরে পড়ে এবং এটির মান খুব কম এ থেকে বি পর্যন্ত। সেই কারণে বি থেকে সি দাগ অবধি রঙিন জলের যে ওঠাটা পায়, ওঠাটা আসলে এ থেকে বি পর্যন্ত একবার পাত্রের প্রসারণের জন্য, আর একবার এ থেকে সি দাগ অবধি যেটিকে আমাদের মনে হয়েছে, যেটিকে আমাদের আপাত প্রসারণ বলে মনে হয়েছে, সেইটি হচ্ছে গিয়ে এ থেকে সি দাগ পর্যন্ত তরলের আপাত প্রসারণ। তাহলে বি থেকে সি দাগ অবধি রঙিন জলের প্রসারণে দুটি ঘটনা ঢুকে আছে, এক এ থেকে বি অবধি আর এক এ থেকে সি অবধি প্রসারণ। তাই আমরা বিসি সমান লিখতে পারি এ বি প্লাস এসি। এখান থেকে দেখতে পাই বিসি সমান এ বি প্লাস এসি। এখন এই এবি হচ্ছে গিয়ে পাত্রের প্রসারণ এবং এসি হচ্ছে গিয়ে তরলের আপাত প্রসারণ। কাজেই আমি দেখতে পাই যে তরল পদার্থে তাপ প্রয়োগ করলে তরলের প্রকৃত প্রসারণে পাত্রের আপাত প্রসারণের পাশাপাশি তরলকে যে পাত্রে না হয় সেই প্রসারণকেও কিন্তু ধরতে হয়। এই কারণেই আমি লিখি যে তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ যুক্ত পাত্রের প্রসারণ। তাহলে এখানে দুটি ঘটনা নিয়ে আমরা আলোচনা করব এরপরে। এক হচ্ছে গিয়ে আপাত প্রসারণের জন্য গুণাঙ্ক, আর এক হচ্ছে গিয়ে প্রকৃত প্রসারণের জন্য গুণাঙ্ক। এই দুটি হচ্ছে গিয়ে তরল পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। পাত্রের প্রসারণ নিয়ে আমরা এখানে আলোচনা করার প্রয়োজনীয়তা পড়ছে না। তো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ঠিক একইভাবে যেমন কঠিনের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম, ঠিক তরলের ক্ষেত্রেও আমরা সেইভাবে আলোচনা করব। এখন এখানে দৈর্ঘ্য বা ক্ষেত্রফলে কোনো ব্যাপার নেই, শুধুমাত্র আয়তনের ব্যাপার। তাই আয়তন দিয়েই আমরা বিষয়টিকে এগিয়ে নিয়ে যাব। কীভাবে না, কোনো একটা তরল পদার্থ নেওয়া হলো, তার প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে যে আপাত আয়তন প্রসারণ হবে সেইটি হবে গিয়ে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। যেমন হবে কঠিন পদার্থের আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক আলোচনা করেছিলাম, এখানেও ঠিক সেইভাবে সংজ্ঞা নির্ধারণ করা হলো। যেহেতু এটি আপাত প্রসারণ গুণাঙ্ক, তাই আপাত আয়তন প্রসারণ কথা উল্লেখ করতে হবে। এখন এটিকে গামা এ দিয়ে ডিফাইন করা হয়। এ ফর অ্যাপারেন্ট এক্সপানশন, অ্যাপারেন্ট মানে হচ্ছে গিয়ে আপাত। তাহলে এটির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে লিখব, মনে করলাম T1 উষ্ণতায় তরলের আপাত আয়তন V1, T2 উষ্ণতায় আয়তন বৃদ্ধি পেয়ে V2। এই দুটি হচ্ছে কি তরলের আপাত আয়তন। যেহেতু T2 গ্রেটার দেন T1, তাই V2 গ্রেটার দেন V1। তাহলে এখানে আয়তনের প্রসারণ কতটুকু? V2 মাইনাস V1। উষ্ণতা বৃদ্ধি কতটুকু? T2 মাইনাস T1। কাজেই গামা এ সমান কী লিখব? যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ সেটি হচ্ছে V2 মাইনাস V1। যেহেতু প্রতি একক আয়তনে, তাই V1 দিয়ে ডিভাইড করতে হয়। যেহেতু প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে, তাই T2 মাইনাস T1 দিয়ে এই আপাত আয়তন প্রসারণকে ডিভাইড করতে হয়। এইটি হচ্ছে কি গামা এর এক্সপ্রেশন। এবার এটিকে সমাধান করলে V2 সমান দাঁড়ায় V1 ইন্টু 1 প্লাস গামা এ উইদিন ব্র্যাকেট T2 মাইনাস T1। একইভাবে এরপর হচ্ছে কি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে শুধুমাত্র আপাত জায়গায় প্রকৃত কথাটি থাকবে। ঠিক একইভাবে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে তরলের যে প্রকৃত আয়তন প্রসারণ ঘটে সেইটি হচ্ছে কি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এবং এটিকে ডিফাইন করা হয় গামা আর দিয়ে। আর ফর রিয়েল এক্সপানশন, রিয়েল মানে হচ্ছে কি প্রকৃত। তাহলে এখানেও ঠিক একইভাবে লিখব T1 উষ্ণতায় প্রকৃত আয়তন V1, T2 উষ্ণতায় আয়তন প্রসারিত হয়ে হয় V2। তাহলে গামা আর সমান ঠিক একইভাবে পাবো আমরা V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এক্ষেত্রেও আমি ওই একইভাবে V2 সমান লিখব V1 ইন্টু 1 প্লাস গামা আর T2 মাইনাস T1। একক ঠিক একইভাবে 1 ডিভাইডেড বাই উষ্ণতার একক, যেহেতু উপর নিচে আয়তন তাই এগুলো ক্যান্সেল আউট হয়।
তাই একক হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কেলভিন ইনভার্স, মাত্রাও ঠিক একই হবে থিটা ইনভার্স উইদিন ব্র্যাকেট। এবং এখানে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্ক ঠিক এইভাবে সম্পর্কিত, গামা আর সমান গামা এ প্লাস গামা জি। যেহেতু আমরা পাই তরলের প্রকৃত প্রসারণ সমান তরলে আপাত প্রসারণ যুক্ত পাত্রের প্রসারণ, সুতরাং তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমানও হবে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক যুক্ত পাত্রের প্রসারণ গুণাঙ্ক। ঠিক একইভাবে এখানে লেখা হয়েছে গামা আর সমান গামা এ প্লাস গামা জি, যেখানে গামা আর হচ্ছে গিয়ে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, গামা এ হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং গামা জি হচ্ছে গিয়ে পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক।